এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি মনে করি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে থাকবেন, আর্সেনালে তিনি যাচ্ছেন না বা তাদের প্রস্তাব গ্রহণ করবে না। কিন্তু আবেগ দিয়ে তো বাস্তবতা বিবেচনা করলে চলে না। শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র যদি আর্সেনালে চলেই যায় তাহলে রিয়াল মাদ্রিদের কতটা ক্ষতি হতে পারে। একই সাথে ভিনিসিয়াস জুনিয়রের এই জায়গাটা আসলে কাকে দিয়ে রিয়াল মাদ্রিদ পূরণ করবে, কিলিয়ান এমবাপে নাকি অন্য কোনো প্লেয়ারকে দিয়ে এই জায়গাটা মোটামুটি পূরণ করার চেষ্টা করবে। একই সাথে ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদ কতটা ক্ষতির মুখে পড়তে পারে কিংবা ভিনিসিয়াস কতটা ক্ষতির মুখে পড়তে পারে, চলেন বিস্তারিত একটু আলোচনা করি। একই সাথে কথাগুলো একটু তিতা লাগতে পারে, আবার কিছু কথা আপনার মন ছুঁয়ে যেতে পারে। প্রথমে আপনাকে একটা বাস্তবতা মেনে নিতে হবে, অ্যাজ আ ব্রাজিলিয়ান ফ্যান হন কিংবা আপনি রিয়াল মাদ্রিদ ফ্যান হন, যেটাই হন না কেন, আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রের এই চুক্তি নবায়নের সাগায় যতক্ষণ পর্যন্ত চলবে আপনি যদি বাস্তবতা থেকে একটু সরে যান তাহলে আপনি অনেক বেশি কষ্ট পেতে পারেন, যে কারণে বাস্তবতাটা তিক্ত হলেও আপনাকে মেনে নিতে হবে। প্রথম, ভিনিসিয়াস জুনিয়র যেই স্যালারিটা প্রত্যাশা করেছে এটা তার অধিকার। সেই বাচ্চা ভিনিসিয়াস থেকে নিয়ে শুরু করে এখন রিয়াল মাদ্রিদ যে ভিনিসিয়াসকে লিজেন্ড বানিয়েছে, এখন তিনি যেই ধরনের স্যালারির প্রত্যাশা করবেন এটা তার অধিকার, এটা তিনি চাইতেই পারেন। প্রতিষ্ঠান যদি না দেয়, এই না দেওয়াটাও প্রতিষ্ঠানের অধিকার, কিংবা দুই পক্ষ যদি সমন্বয় করে বিষয়টাকে সমাধান করে তাহলে সবার জন্য ব্যাপারটা ভালো হয়। এইটা হলো সব থেকে বেস্ট সলিউশন। কিন্তু শেষ পর্যন্ত যদি দুই পক্ষের বনি বনা চাওয়া পাওয়া পূরণ না হয় তাহলে তো আসলে এই সম্পর্কটার একটা বিচ্ছেদ ঘটবে। এই বিচ্ছেদের পর ভিনিসিয়াস জুনিয়রের ওই লেফট উইং জোনে রিয়াল মাদ্রিদ আসলে এই মুহূর্তে কাকে নিয়ে ভাবতে পারে? বিকল্প আছে তিনটা। প্রথম যেই বিকল্পটা হতে পারে সেটা হতে পারে কিলিয়ান এমবাপে। এটা শুনলে আবার আপনি কিছুটা রাগ হয়ে যেতে পারেন যে কিলিয়ান এমবাপের কারণে ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ ছাড়তে হলো। দেখুন, এই ধরনের আবেগী কথাবার্তা বললে চলে না। কিলিয়ান এমবাপের সাথে ভিনিসিয়াস জুনিয়রের সম্পর্কটা মোটেও খারাপ নয়। তিনি এসে তার যে একক বৈশিষ্ট্যটা সেটা তিনি একেবারে পরিপূর্ণ করেছেন। সেটা কীরকম দেখুন, কিলিয়ান এমবাপে একজন লেফট উইং ফরওয়ার্ড হওয়া সত্ত্বেও স্ট্রাইকিং পজিশনে খেলে তিনি 2 সিজনে যা করে দেখিয়েছেন, যতগুলো গোল করেছেন, সেটা কিন্তু তার পেশাদারিত্বের অনেক বড় একটা পরীক্ষা, যেই পরীক্ষা তিনি পাশ করেছেন বলা চলে। রিয়াল মাদ্রিদের দলীয় পারফরমেন্সের কারণে যদি তারা ট্রফি না জেতে, এই দায়ভারটা শুধুমাত্র কিলিয়ান এমবাপের উপরে চাপিয়ে দিলে চলে না। এটা আপনাকে মেনে নিতে হবে প্রথমত। এরপরে যে ব্যাপারটা আছে, ভিনিসিয়াস জুনিয়র তার নিজের ন্যাচারাল পজিশনে থেকেও কেন তিনি কিলিয়ান এমবাপের সমান পারফর্ম করতে পারলেন না, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই থেকে যায়। এখন আপনি বলতে পারেন কিলিয়ান এমবাপে না থাকলে ভিনিসিয়াস জুনিয়র ভালো খেলে। দেখুন, এইটা একটা অযৌক্তিক কথা। কিলিয়ান এমবাপেকে বাদ দিয়ে আপনি একটা স্কোয়াড বিল্ড করতে পারবেন, এটা ঠিক আছে, আপনি করতেই পারেন, কিন্তু আপনাকেই অলওয়েজ মেইন ম্যান বানিয়ে খেলতে হবে, এইটা তো আসলে সব কোচ ওইভাবে করে পারে না। এখন প্রত্যাশা যদি ভিনিসিয়াস এমনটাই করেন আমাকেই মেইন ম্যান করতে হবে, তাহলে এটা তার অধিকার বা সেটা তিনি প্রত্যাশা করতেই পারেন। কিন্তু পরিস্থিতি বিবেচনায় কিলিয়ান এমবাপের সাথে ভিনিসিয়াস জুনিয়রের যদি ম্যাচ আপটা না হয় তাহলে যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে, সেটা খুব যৌক্তিক সিদ্ধান্ত। কিন্তু আপনি কখনোই ভিনিসিয়াস জুনিয়রের সাথে কিলিয়ান এমবাপের তুলনাটাও যেমন আপনি করতে পারেন না, একই সাথে একজনের অফ ফর্মের কারণে সেটা আবার অন্য কারোর উপরে চাপিয়ে দেওয়াটাও মোটেও ঠিক হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ধরে নিচ্ছি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করলেন না, চলে গেলেন আর্সেনালে। এখানে সর্বপ্রথম ক্ষতিটা হবে কার জানেন? ভক্তদের মধ্যে একটা মন খারাপই তৈরি হবে। যারা কিনা ভিনিসিয়াস জুনিয়রকে অনেক বিশ্বাস করেন, অনেক ভালোবাসেন, তারা ভিনিসিয়াস জুনিয়রের জন্য রিয়াল মাদ্রিদের খেলা দেখেন, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকবে যাদের কাছে অনেক বেশি খারাপ লাগা থাকবে। কিন্তু প্রকৃতপক্ষে যারা রিয়াল মাদ্রিদ ফ্যান তারা কিন্তু রিয়াল মাদ্রিদের খেলার দেখাটা বন্ধ করবেন না, যেমনটা ঘটেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর সময়। এবার আসেন একটু বাস্তবতার দিকে দৃষ্টি দেওয়া যাক। ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতিতে লেফট উইং পজিশনে সবার আগে কিলিয়ান এমবাপে আসতে পারেন, আবার ওই জায়গাটায় রদ্রিগো আসতে পারেন। দেখুন, একটা ব্যাপার পরিষ্কারভাবে আপনাকে মনে রাখতে হবে, এই রদ্রিগো কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের জন্যই তার ন্যাচারাল পজিশন একেবারে বিসর্জন দিয়ে তিনি রাইট সাইডে হয়ে খেলেছেন এবং নিজেকে ওই জায়গায় মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এখন এবার আমি আপনাকে একটা তিক্ত কথা বলি, একজন প্লেয়ারকে রিয়াল মাদ্রিদ কি পরিমাণ প্রেফার করলে, কি পরিমাণ সম্মান করলে, কি পরিমাণ অধিকার দিলে তার ন্যাচারাল পজিশন থেকে তাকে সরিয়ে না দিয়ে দুইজন প্লেয়ারকে
তার ন্যাচারাল পজিশন ছেড়ে দিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে তার জায়গায় রাখা হয়েছে। একজন হচ্ছে কিলিয়ান এমবাপে আর একজন হচ্ছেন রদ্রিগো। কখনো মানে কিলিয়ান এমবাপের উপরে যেই দোষটা চাপিয়ে দেওয়া হয়, কখনো কি ওই দোষটা রদ্রিগোর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কি? হয়নি। নীরবে নিভৃতে দিনের পর দিন তিনি বেঞ্চেও থেকেছেন, তবুও কখনো এই প্রশ্নটা তোলে নাই যে আমাকে কেন লেফট উইংয়ে খেলতে দেওয়া হয় না। এমনকি আপনি মানে ভালো করে মনে করে দেখতে পারেন, ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতিতে রদ্রিগো তার লেফট উইং পজিশনে বেস্ট আউটপুটটা দিয়েছে এবং ন্যাচারাল এমন কিছু দেখিয়েছে যে সে এই জায়গায় খেলার জন্য পারফেক্ট। তাহলে বোঝা যায় দোষারোপ না করে ধরেই যেহেতু নিয়েছে ভিনিসিয়াস জুনিয়র চলে গেছেন, তাহলে লেফট উইং পজিশনে আমি ব্যক্তিগতভাবে প্রেফার করব যে রদ্রিগো যখন ফিট হয়ে চলে আসবে তখন লেফট উইং পজিশনে রদ্রিগো লিড করবে এবং কিলিয়ান এমবাপে তার ন্যাচারাল জায়গায় ওইভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। এটা একটা প্রথম সলিউশন নাম্বার 2, কিলিয়ান এমবাপেকে লেফট উইং ছেড়ে দিয়ে স্ট্রাইকিং জোনে যাকে নেওয়া হয়েছে কার্লোস এসপি, তাকে দিয়ে খেলানো স্টার্ট করানো এবং খেলাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও যেমন হইতে পারে। এবং সলিউশন নাম্বার 3, আপনি যদি বলেন যে দিওমানদেকে এনে লেফট উইং পজিশনে দিয়ে কিলিয়ান এমবাপে যেখানে ছিল সেখানেই রেখে রাইট উইং যে ফরওয়ার্ড জোনটা রয়েছে সেখানে ব্রাহিম দিয়াজ, বার্নার্ডো সিলভা, একই সাথে আপনি বলতে পারেন রদ্রিগো যখন ফিট হয়ে চলে আসবে তাকেও আপনি ওখানে দিতে পারেন। এইরকম অপশন যখন আপনার হাতে খোলা থাকে তখন একটা জিনিস পরিষ্কারভাবে আপনি মেনে নেবেন যে ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদ খুব বেশি স্ট্রাগল করবে এমনটা হবার সম্ভাবনা নেই বললেই চলে। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র থাকলে যেই সম্ভাবনা, যেই পজিটিভ সাইন সবগুলো থাকতো, রিয়াল মাদ্রিদ ভিনির অনুপস্থিতিতে সেই জায়গাটা কিছুটা অনুভব করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু একেবারেই যে সাফার করবে, একেবারেই যে একদম পুরো ছন্ন ছড়া হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এমন নয়। ভালো করে মনে রাখতে হবে। আপনাকে আরও একটা ব্যাপার মনে করিয়ে দেয়, ক্রিশ্চিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে গেছেন তখন রিয়াল মাদ্রিদ প্রতি সিজনে 40 থেকে 50টা গোল কিংবা 30 থেকে 40টা গোল মিস করেছে। ভিনিসিয়াস জুনিয়র চলে গেলে কয়টা গোল মিস করবে? 20টা বা 40টা গোল অ্যাসিস্ট মিস করতে পারে, কিংবা ধরেন 15, 16, 17, 18টা বা 24টা গোল মিস করতে পারে। সেইটা পুষিয়ে দেওয়ার জন্য যদি কিলিয়ান এমবাপে বা অন্যদের উপরে দায়িত্বটা চাপিয়ে দেওয়া হয় কিংবা পুরো দল সেই জায়গাটায় যদি রিকভারি করার চেষ্টা করে, তাহলে কি খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? নাই। তার মানে তিক্ত বাস্তবতা হলো ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদ খুব বেশি সাফার করবে না, যতটুকু সাফার করার তারা ওইটা আস্তে আস্তে ঘাটতি পূরণ করে নেবে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের টি শার্টটা ছেড়ে দিয়ে এই ভুল সিদ্ধান্তটাকে নেওয়া তা ঠিক হবে কিনা? আপনি আর্সেনাল ফ্যান, ব্রাজিল ফ্যান হিসেবে আপনি অপেক্ষা করতেই পারেন যে আর্সেনালে গেলে ভালো হবে, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে যেইভাবে সারভাইভ করে, তারপরে যেইভাবে তাকে আদর করে, যেইভাবে তাকে আগলে রাখে, সেই আগলে রাখার প্রশ্নে আপনি কিছুটা ঘাটতি দেখবেন। তার কারণ সব জায়গায় সব কিছু আপনি পাবেন না যেটা রিয়াল মাদ্রিদে আপনি পেয়েছেন। এখন আপনি একটা প্রশ্ন আমাকে করতে পারেন, ভাই এত ভালোবাসলে এই টাকাগুলো দিতে অসুবিধা কি? ভাই একজনের কারণে স্যালারি স্ট্রাকচার ব্রেক করা যাবে না। তখন আবার আপনি আমার সাথে তর্ক করে কি বলবেন জানা, তাহলে কিলিয়ান এমবাপেকে এত বেতন কেন দেওয়া হয়? ভাই রে, একটু বাস্তবতা বা একটু ঘিলুটা ব্যবহার করা দরকার। কিলিয়ান এমবাপেকে ফ্রিতে নিয়ে আসা হয়েছে, একটা পান খাওয়ার পয়সাও খরচ হয় না তাকে আনার জন্য। যেই প্লেয়ারদেরকে ফ্রিতে আনা হয় তাদেরকে স্যালারি এবং বোনাস অ্যাডজাস্ট করে মোটামুটি একটু বেশি করে দেওয়া হয়, বেশি অঙ্ক দেওয়া হয়। কখনো কি এই প্রশ্নটা তুলেছেন যে ভিনিসিয়াস জুনিয়র থেকে কেন ডেভিড আলাবাকে বেশি বেতন দেওয়া হতো? কখনো কি এই প্রশ্নটা করেছেন আপনারা? করেন নাই। কেন করেন না? কারণ ওই জিনিসগুলো চোখের সামনে ছিল না। আর এখন দোষ চাপায় দেওয়ার যখন সুযোগ হয়েছে, চাপাও এমবাপের উপরে। আরে ভাই, এমবাপের কথা যদি আপনি ভাবেন, এমবাপে পিএসজিতে কত বেতন পাইতো সেই হুশ কি আপনাদের আছে? প্রায় 72 মিলিয়নের মতো। আর সেখানে রিয়াল মাদ্রিদে এসে 30 মিলিয়নের মতো নেয়। এখন আপনি যদি প্রতি সিজনে 40টা করে গোল করে আপনি 30 মিলিয়ন প্রত্যাশা করেন, তাহলে এটার একটা মানানসই ব্যাপার থাকে। আপনি বিগত 2 সিজন যে রিয়াল মাদ্রিদের খারাপ গেছে, ট্রফিলেস গেছে, সেই সময় রিয়াল মাদ্রিদের এই খারাপ সময়ের পরেও আপনি রিয়াল মাদ্রিদকে বেটার কিছু এনে দিয়ে তারপরে যদি প্রত্যাশা করেন, সেটারও তো একটা যৌক্তিকতা পাওয়া যেত।
কিন্তু পরপর দুটো মৌসুম খারাপ করার পর আপনি যদি এখন স্যালারি এক্সপেকটেশন যদি অনেক বেশি হাই করে ফেলেন, কিলিয়ান এমবাপে সমপরিমাণ করে ফেলেন, তাহলে সেটা অনেকটাই দুঃখজনক হয়ে যায়। যে কারণে রিয়াল মাদ্রিদ কোনো একজন খেলোয়াড়ের জন্য তাদের স্যালারি স্ট্রাকচার কখনোই ব্রেক করে নাই, রোনালদোর বেলাও করে নাই, ভিনিসিয়াসের বেলাও করবে কিনা এটা অনেকটাই হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আবেগ বলেন বিবেক বলেন, ক্ষতিটা রিয়ালের নয়, অনেকটা ক্ষতি বোধ হয় ভিনিসিয়াসেরও হতে পারে। তবে যদি আর্সেনাল তাকে সেইভাবে বরণ করে নেয় এবং আর্সেনাল যদি তাকে সেইভাবে আগলে রাখতে জানে, তাহলে ভিনিসিয়াস জুনিয়রের সেই কোয়ালিটি আছে, তিনিও আর্সেনালে হয়ে ভালো কিছু করে দেখাতে পারেন। কিন্তু বাস্তবতা বলে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়াটা সবার জন্য সুখকর হয়নি। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।